সড়ক দুর্ঘটনায় নিউ ইয়র্কে ৩ এবং সৌদি আরবে একই পরিবারের ৪ জন সহ ৫ বাংলাদেশি নিহত, গুরুতর আহত আরও ২। সরকারি নীতিমালা অনুযায়ী এখনও একাদশ শ্রেণীতে ভর্তি শুরু করেনি হলি ক্রস, সেন্ট জোসেফ ও নটরডেম কলেজ। ভোগান্তি ভর্তিচ্ছু মেধাবী শিক্ষার্থীদের। মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা রেজওয়ান হারুন যুক্তরাজ্য থেকে দেশে ফিরে এখন আত্মগোপনে অবস্থান খতিয়ে দেখা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। খুলনার কয়রায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগ। ক্ষুব্ধ এলাকাবাসী তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর। এবং ইটভাটার ধোয়া এবার কুড়িগ্রামের ভোগডাঙ্গায় ধানের আবাদ নষ্ট, দিশেহারা কৃষক। ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে, জানালো কৃষি বিভাগ। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার সকালে প্রাইভেট কার নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আতাউর রহমান দুলাল, মোহাম্মদ শামসুল আলম এবং গাড়ি চালক রায়হানুল ইসলাম। এদের মধ্যে আতাউর রহমানের বাড়ি ভৈরবে এবং রায়হানুল ইসলামের বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে। নিহত অপরজনের ঠিকানা এখনও জানা যায়নি। এছাড়াও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন ভৈরবের আলামিন মোল্লা। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। দুদিন ছুটির কারণে সোমবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। এ ঘটনায় নিহতদের পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার বিস্তারিত জানিয়েছেন আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রায়হানুল ইসলামের বাসায়, যেখানে আসলে শোকের ছায়া নেমে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই রায়হানুল ইসলামের একমাত্র মেয়ে, 3 বছরের মেয়ে রিয়ানা ইসলাম। আসলে এই নিষ্পাপ অবুঝ শিশুটি এখনো জানে না যে তার বাবা আর নেই, এবং আজকে সকালেই তার বাবা রায়হানুল ইসলাম তার অপর 3 সহকর্মী শামসুল আলম, আতাউর রহমান দুলাল এবং আলামিন মোল্লার সাথে একই সাথে লং আইল্যান্ডে, সেখানেই মর্মান্তিক তার জীবন ফিরে নেয়। এবং এই পরিবারে আসলে অন্ধকার আগামী সামনে এসেছে। একই সাথে আতাউর রহমান দুলাল এবং যে শামসুল আলম, তাদের পরিবারের একই অবস্থা। আসলে রায়হানকে আমি গত 3 বছর ধরে মোটামুটি চিনি। সে আমার ছোট ভাই এবং সে আমাদের শ্রদ্ধার সাথে কথা বলতো। আমি যখন তাকে ডেকেছি, যে কোনো প্রয়োজনে সে আমার কাছে আসছে। সে আমাকে যখন ডেকেছে বা কোনো প্রয়োজনে আমি তার কাছে গিয়েছি। তারপরে মার্জিয়া, মানে রায়হানের স্ত্রী, যখন একবার হসপিটালাইজড হয়েছিল তখন তার মেয়েকে আমার বাসায় ডেকেছিল। তার সাথে আমার একটা ফ্যামিলির একটা সম্পর্ক। মার্কিন নাগরিক হিসাবে পাসপোর্ট বহন করেন এবং আর এখানে অবশ্য আত্মীয় স্বজন বলে কেউ নেই। নিজে স্ত্রী সহ এক সন্তান নিয়েই থাকতেন। তার দেশে ভাইরা রয়েছেন এবং ছাত্রী রয়েছেন। রায়হানের বাবা মা জীবিত নেই। তো এখনো আসলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর না হওয়া পর্যন্ত কোনো কিছুই সিদ্ধান্ত হচ্ছে না যে রায়হানকে বাংলাদেশে নেওয়া হবে নাকি দেশে দাফন করা হবে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে। সবাই সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ অন্তত 5 বাংলাদেশের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে মক্কা থেকে ওমরা হজ পালন শেষে কর্মস্থলে ফেরার পথে হাফার আল বাতেন শহরের নিকটবর্তী উম্মে জমজম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফেনীর সদর থানার বাড়াই গ্রামের আব্দুল আজিজ, তার ছেলে আরাফাত বিন আজিজ, মেয়ে রুবাবা বিন আজিজ, শাশুড়ি আকলিমা বেগম এবং গাড়ি চালক দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা গ্রামের মাসুদ রানা। দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন আব্দুল আজিজের স্ত্রী। সৌদি আরবে বসবাসরত নিহত আব্দুল আজিজের এক স্বজন জানান, চালকের অসতর্কতার কারণেই গাড়িটি মূল সড়ক থেকে ছিটকে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন চালক সহ 4 জন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আব্দুল আজিজের মেয়ে রুবাবা বিন আজিজ। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আব্দুল আজিজের স্ত্রীকে রিয়াদের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
সরকারি নীতিমালা মেনে সব কলেজ একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু করলেও এখনও তা শুরু করেনি দেশের নামকরা হলি ক্রস, সেন্ট জোসেফ ও নটরডেম কলেজ। ফলে সিদ্ধান্তহীনতার পাশাপাশি ভর্তি নিয়ে ভোগান্তিতে পড়েছে এসব কলেজে ভর্তিচ্ছু মেধাবী শিক্ষার্থীরা। কলেজ কর্তৃপক্ষ বলছে, সরকারি নীতিমালা অনুযায়ী সরাসরি অনলাইনের মাধ্যমে ভর্তি করালে মেধাবীরা বঞ্চিত হবে। বিষয়টি অস্বীকার করে শিক্ষা বোর্ড বলছে, নীতিমালায় শিক্ষার্থীদের মেধা ও পছন্দের কলেজের সমন্বয় ঘটানো হয়েছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। গত 9 মে থেকে সরকারি নীতিমালা অনুযায়ী অনলাইন ও SMS এর মাধ্যমে শুরু হয়েছে এবছর একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম, যা মেনে নিয়ে দেশের 10টি শিক্ষা বোর্ডের 9083টি প্রতিষ্ঠানের মধ্যে 9080টি নির্দিষ্ট সময়ে ভর্তি কার্যক্রম শুরু করেছে। তবে সরকারি নীতিমালা না মেনে এখনও কোনো ধরনের ভর্তি কার্যক্রম শুরু করেনি দেশের নামকরা নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ ও সেন্ট জোসেফ কলেজ। তাই এসব কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তির সবশেষ তথ্য জানতে প্রতিদিন এভাবেই কলেজ গেটে ভিড় করছেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবি, ভর্তির বিষয়ে 3টি কলেজ এখনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করায় তারা কোন কলেজে ভর্তি হবেন তা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। অলরেডি গভর্নমেন্ট তো সব সার্কুলার দিয়ে দিচ্ছে কোন কলেজে কিভাবে ভর্তি হতে হবে বা কত পয়েন্ট লাগবে। নটরডেমের সার্কুলার কবে দিবে তাও আমরা জানি না। অন্য কলেজের তো রেজাল্টও হয়ে যাবে কিছুদিন পর, তারপর আমরা কি সেখানে ভর্তি হব না নটরডেমের জন্য ওয়েট করবো? এর জন্য আমরা একটা দোটানায় পড়ে গেছি। অন্যান্য কলেজ যে তারিখে তাদের ভর্তির কার্যক্রম চালাবে বা তাদের চয়েসের রেজাল্ট দিবে, নটরডেম কলেজে সেদিনে দেখ। যে সিস্টেমে হোক পরীক্ষা তো নিবে অবশ্যই, তো পরীক্ষাটা যাতে কবে হবে বা কিভাবে কি লাগবে সেটা জানাই দিলে আমাদের জন্য খুব ভালো হয়। শিক্ষা বোর্ড বলছে, সরকারের তালিকাভুক্ত সব কলেজই ভর্তি নীতিমালা মানতে বাধ্য। তবে নীতিমালা কোনো আইন নয় দাবি করে কলেজ কর্তৃপক্ষ বলছেন, কয়েকদিনের মধ্যেই আদালত থেকে রায় নিয়ে আলাদা পরীক্ষার মাধ্যমে তারা ভর্তি কার্যক্রম শুরু করবেন। এখনো ভর্তির কোনো নির্দেশনা দেই নাই, আশা করি কয়েকদিনের মধ্যে দিতে পারবো। জিপিএ একটা মানদণ্ড, তার পাশাপাশি আমরা পরীক্ষা নিব এবং সেই ভাইবা আমরা পরীক্ষা নিব। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আমাদের অনুমোদিত যত কলেজ আছে সমস্ত কলেজই আমাদের এই ভর্তি নীতিমালায় থাকবে। সরকারি নীতিমালা অবশ্যই মানতে বাধ্য আমার দেশের যত অনুমোদিত কলেজ আছে। আমাদের তো আদালতে যাবার ইচ্ছাই, মানে আদালত যদি আমাদের গত 5 বছর ধরে রায় দিয়েছেন আমাদের পক্ষে, এই বছর যদি আমরা পাই তাহলে তো অবশ্যই আমরা আমাদের নিজস্ব মতোই ভর্তি করব। যেভাবে জিপিএ 5 পাচ্ছে, যেভাবে পরীক্ষাগুলো হচ্ছে, সেগুলো নিয়ে তো অনেকের মনে এই প্রশ্ন এখন। এটা নীতি, এটা আইন না। একটা নীতির জন্য, একটা ভুলের জন্য একটা কলেজ নষ্ট হয়ে যাবে, সেটা তো আমরা কখনো দিতে পারি না। 12টা সাবজেক্ট বা 14টা সাবজেক্টে পরীক্ষা দিয়ে তাকে উত্তীর্ণ হতে হয়। তাহলে এই যে উত্তীর্ণ হচ্ছে, এটা নিশ্চয়ই কোনো ভুল পদক্ষেপ নয়, বা এখানে যে মেধার মূল্যায়ন হচ্ছে না, এই ধরনের কোনো কথা বলার কোনো সুযোগ নাই। ভর্তির ক্ষেত্রে সরকারি নীতিমালা না মানলেও 3টি কলেজই অবশ্য লিখিত ভর্তি পরীক্ষার জন্য জিপিএ এর ভিত্তিতেই শিক্ষার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দাম্মামে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের 4 জনের গ্রামের বাড়ি ফেনী সদরের পাকিয়া বাজার এলাকায়। বাড়িটি এখন শোকে স্তব্ধ। পরিবারের 2 শিশু সহ 4 সদস্যকে একসঙ্গে হারিয়ে শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আতিয়া সজল। নিহত স্বজনেরা জানান, গত মাসের 18 তারিখে এই বাড়ি থেকেই প্রবাসী আব্দুল আজিজ তার স্ত্রী, 2 সন্তান এবং শাশুড়িকে উমরা পালনের উদ্দেশ্যে নিয়ে যান সৌদি আরবে। পবিত্র মক্কা মদিনায় উমরা পালন শেষে শনিবার ভোরে হাপায় আল বাতেন যাওয়ার পথে উম্মে জমজম এলাকায় তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন প্রবাসী আব্দুল আজিজ, তার 2 সন্তান সহ গাড়ি চালক মাসুদ। এবং এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তার শাশুড়ি আকলিমা বেগম এবং তার স্ত্রী মোর্শেদা বেগম। সুদিন রাত্রে ওরা বলতেছে যে আমরা কালকে সকালে ফিরবো, আমাদের হজ কমপ্লিটের পথে আমরা সকালবেলা ফিরবো। মারা গেল, তারপরে ওখানে ভাগিনা ভাগ্নে ছিল 2 জন, তারপরে এর হাজবেন্ড, খালতো বোনের হাজবেন্ড মারা গেল। এখন তো খালাতো বোন আছে হসপিটালে। সরকার প্রধান থেকে বা যে সমস্ত কর্মকর্তা আছে তাদের সবার কাছে আমাদের আবেদন যে যেভাবে আমাদের এই লাশগুলা ফিরিয়ে অতি সত্বর, অতি তাড়াতাড়ি আমাদের আত্মীয় স্বজনের কাছে ফিরে পাই। মুমূর্ষু অবস্থা, চিকিৎসাধীন অবস্থা মারা যান তার শাশুড়ি আকলিমা বেগম এবং এখন পর্যন্ত আইসিইউতে গুরুতর অসুস্থ রয়েছেন তার স্ত্রী মোর্শেদা বেগম। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা সংকটাপন্ন। নিহত প্রবাসী আব্দুল আজিজের স্ত্রী মোর্শেদা বেগম ফেনীর একটি প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এই ঘটনায় তার স্বজনেরা দ্রুত তাদের লাশ ফেরত আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা রেজওয়ান হারুন দেশে ঢুকেছেন বলে জানিয়েছে বিশ্বস্ত একটি সূত্র। এখন সে আত্মগোপনে রয়েছে বলেও জানায় সূত্রটি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রেজওয়ান হারুন দেশে এসেছে কিনা তা তদন্ত করে দেখা হবে। সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার সকাল 8:30টায় যুক্তরাজ্য থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রেজওয়ান হারুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ঢুকে আত্মগোপন করেন। সূত্রটি আরো জানাচ্ছে, জঙ্গি অর্থায়ন ও সদস্য সংগ্রহের অভিযোগে গত কয়েক বছর ধরেই নজরদারিতে ছিল সে। সূত্র আরো জানিয়েছে, 2002 সালে জেএমবি, হুজিবি, আনসারুল্লাহ বাংলা টিম ও হিজবুত তাহরিরের সমন্বয়ে বৈশ্বিক জঙ্গি সংগঠন আল কায়েদার ভাবাদর্শে গঠিত জামায়াতুল মুসলিমিন সংগঠনের ব্যানারে জঙ্গি তৎপরতা শুরু করে রেজওয়ান হারুন। রেজওয়ানি মাদ্রাসা ছাত্রদের বদলে সাধারণ শিক্ষা ও ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থীদের জঙ্গি বানানোর কৌশলের প্রবক্তা। তার বিরুদ্ধে রয়েছে জঙ্গি অর্থায়নের অভিযোগও। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন নামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জঙ্গিবাদে ভেড়ানো এবং কলাবাগানের একটি প্রতিষ্ঠানে শারীরিক প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সূত্রটি আরো জানিয়েছে, রেজওয়ান হারুনের 2টি বৈধ পাসপোর্ট রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গি নেতা রেজওয়ান হারুনের অবস্থান জানার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এই রেজওয়ান হারুন দেশে আসছে কিনা সেটাও আমরা দেখবো। আমাদের সবই নজরদারিতে আছে। কোনো কিছুই আমরা সন্দেহ করে আমরা উড়িয়ে দিই না। আমরা যেটাই মনে করি যে এখানে কাজ করতে হবে, আমাদের কাজ করছে। আমাদের গোয়েন্দারা, আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী সবাই অত্যন্ত সক্রিয়, তারা সফলতার সঙ্গে কাজ করছে। সূত্রটি আরো জানায়, 2006 সালে জঙ্গি সদস্য সংগ্রহের জন্য অন্য জঙ্গি নেতাদের নিয়ে লেকহেড গ্রামার স্কুল প্রতিষ্ঠা করে রেজওয়ান হারুন। এই স্কুলের নিখোঁজ শিক্ষক ফারজাদ হক তুর্য, রাজীব করিম কারাগারে বন্দী জঙ্গি নেতা জসিমউদ্দিন রহমানি, ব্লগার রাজীব হায়দার হত্যায় অভিযুক্ত রেজওয়ান আজাদ রানা এবং ব্রাক ইউনিভার্সিটির পলাতক শিক্ষক ডক্টর রেজাউল রাজ্জাক এই জঙ্গির সহযোগী বলেও জানিয়েছে সূত্রটি। এবছর 27শে জানুয়ারি ঢাকা থেকে যুক্তরাজ্য যান রেজওয়ান হারুন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। ট্রাক সংকটে হিলি স্থলবন্দরে চাল ও পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য পরিবহনে বেকায়দায় বন্দর ব্যবসায়ীরা, পুলিশি হয়রানির অভিযোগ। মা পৃথিবীর সবচেয়ে মধুর উচ্চারণ, যার দোতনা পৃথিবীর সর্বত্র সমানভাবে বিরাজমান। সময়ের শুরু থেকে আজ অবধি মায়ের অস্তিত্বেই এগিয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম। নিষ্কলুষ আত্মিক এই সম্পর্কে থাকে না কোনো স্বার্থ, কোনো সংঘাতেই বাধা যায় না যে সম্পর্ক। সন্তানের সাথে মায়ের বন্ধন জাগতিক সবকিছুর ঊর্ধ্বে। বিশ্ব মা দিবস নিয়ে দেখুন ফয়সাল মোর্শেদের প্রতিবেদন। ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভেতরটা। লুমা দীর্ঘ 10 মাস 10 দিন নিজের শরীরে ধারণ করেছেন তার আত্মজ। সে আসবে। আমি এমন একটি তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম। প্রস্তুতি ভাবনায় শিহরিত মন, আনন্দে উচ্ছল নবাগতের ভাবনায়। ওর চোখগুলো কেমন হবে, ও দেখতে কেমন হবে, আসলে এসব ভেবে আমার সারাদিন কাটে। আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলিয়ে বোঝা। জন্মাবে নতুন প্রাণ, হাসপাতালে ছুরি কাঁচের নিচে সঁপে দেয়া নিজের শরীর। অপেক্ষা শেষে লুমার হাতে যেন একতাল কাদামাটি। আগে আমি আমার মায়ের মেয়ে ছিলাম, এখন আমি আমার ছেলের মা। ওর মুখের দিকে তাকালে অন্যরকম মনে হয়। মাঝে মাঝে মনে হয় আসলে কি আমি সত্যি ওর মা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত। সৃষ্টির শুরু থেকে এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এক একটা মেয়ে হয়ে ওঠেন এক একজন মা। রাবেয়া পারভিন আর সাফওয়ানা জাবিন কথা হলো এই দুই মায়ের সাথে। জানালেন, সন্তানের জন্য মায়েদের ভালোবাসা অপার্থিব। আমার মাঝে মাঝে খারাপ লাগে যে আমি আমার কাজটা করতে পারছি না, কিন্তু ওর মুখের দিকে তখন তাকাই, তখন মনে হয় যে না থাক, আমি ভালো আছি। আমার মা সারা জীবন আমার আদর্শ ছিল। আমি ওনাকে কপি। মা তো মা, বাচ্চা যখন প্রথম মা বলে ডাকে, হ্যাঁ, তখন এই যে কি একটা অনুভূতি মায়ের, যে আমি পূর্ণতা পাইছি। মা হওয়া মানে শুধু একটি শরীর ধারণ নয়, সারা জীবন তাকে বয়ে বেড়ানোর দায়িত্ব নেয়া, নিজের পূর্ণ অপূর্ণ ইচ্ছেগুলো তার চোখে দেখা। আমার দুইটা মা, আমার মা আমার মা, আমার মেয়ে আমার মা। এটাই মায়ের সার্থকতা। মার কিন্তু আর কিছু চাওয়া পাওয়া থাকে না। পূর্ণতা পাওয়া সে শুধু মা হলেই সম্ভব। ভালোবাসার পরম আধার যে সন্তান, তার কাছে চাওয়ার পাল্লাটাও খুব সামান্য। সে আমারই আরেকটা অংশ, যেহেতু আমার তার প্রতি ভালোবাসাটা থাকবে। এমনই হন মায়েরা, শাশ্বত ভালোবাসার মঙ্গলময় সকল প্রার্থনা শুধুই সন্তানের জন্য। বিশুদ্ধ ভালোবাসার
এই অনুভূতির সাথে তুলনা হয় না পৃথিবীর অন্য কোনো কিছু। যদিও মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য একটি দিন হয়তো যথেষ্ট নয়, তবুও জাগতিক এই দিনে পৃথিবীর সকল মায়ের প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা আর ভালোবাসা। রাজধানীর রমনা পার্ক থেকে ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। স্বামীর দিনমজুরের আয়ে সংসারে 3 বেলা খাবার জোটে না, তবুও গৃহকর্মীর কাজ করে 2 সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে স্বপ্নে বিভোর তিনি। ছেলে ঢাকায় প্রকৌশলে ডিপ্লোমা করছে আর মেয়ে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। এনজিও থেকে মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণে নেওয়া টাকা এখনও পরিশোধ করতে না পারলেও নেমেছেন মেয়েকে কলেজে ভর্তির সংগ্রামে। শাকিল মাহমুদের ছবিতে প্রত্যন্ত এক গ্রামের অদম্য ইচ্ছাশক্তির মায়ের গল্প জানাচ্ছেন মানিক সরকার। গৃহকর্মী হিসাবে থালা বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া আর কাপড় কেচে 2 সন্তানকে সমাজে প্রতিষ্ঠিত করার লড়াই করছেন আঞ্জুয়ারা বেগম। শরীরের ঘাম ঝরিয়ে উপার্জিত অর্থেই এক ছেলেকে এইচএসসি পাশ করিয়ে উচ্চশিক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছেন। ছেলে রাসেল এখন ঢাকায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের 4 বছর মেয়াদী AMIE কোর্সের প্রথম বর্ষের ছাত্র। আর মেয়ে জেমি চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে এলাকায় সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। স্বামী আব্দুল লতিফ খেতে খামারে কাজ করলেও তাতে 3 বেলা খাবার জোটে না। এখন আমার তো জীবন শেষ মানুষের বাড়ির কাজ করতে করতে। এখন আমার বাচ্চা কাচ্চার জন্য ইয়া না হয়, ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। লেখাপড়া খরচ দিতে পারি না। হ্যাঁ, এখন যেটা আমি কাজ করি এটা এই সংসারটা কিছু চলে আর কি। গ্রামবাসীরা জানায় মূলত আঞ্জুয়ারার সাহসী ভূমিকার কারণে তাদের 2 সন্তান লেখাপড়া করছে। স্কুল যে যাবে সে খাওয়া নেই, আমরা কিছু টাকা পয়সা দেই, ওগুলা দিয়ে চালায়। মেয়ে জেমিন শেখ জানায় মায়ের প্রচেষ্টায় এতদূর এগোলেও এখন উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত সে। আমার মা, তিনি ইন্সপায়ারেশন আমাদের দিয়েছেন, যার কারণে আমরা, আমার ভাই এবং আমি, আমাদের আর কি আকাঙ্ক্ষা সবসময় আর কি উপরের দিকে। একজনই মোটিভেটর যে কিনা আমার মা। মা কিন্তু কখনো বলে নাই তোকে পরিবারকে সাপোর্ট দিতে হবে, সবসময় বলেছিল যে তোর ক্যারিয়ার সাকসেসটা দেখ, এটাই হচ্ছে তোর কাছে আমাদের পাওনা। জেমির বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান 2 ভাই বোন খুবই মেধাবী এবং বৃত্তশালীদের সহায়তা পেলে ভবিষ্যতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে তারা। সে ছাত্রী হিসেবে যথেষ্ট ভালো, 5ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, 8ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, আর এবার এসএসসিতে সে A+। রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হারিয়ারকুঠি ইউনিয়নের শেখপাড়া গ্রামে বসবাস করে সাহসী হতদরিদ্র পরিবারটি। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। রোজা উপলক্ষে আগামীকাল থেকে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় 5টি পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCP। এবছর খোলা বাজারে চিনি বিক্রি হবে 55 টাকা দরে, প্রতি লিটার সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে 85 টাকা। ছোলা বিক্রি হবে প্রতি কেজি 70 টাকা, মসুর ডাল 80 টাকা আর খেজুর বিক্রি হবে 120 টাকা দরে। TCPর ভ্রাম্যমাণ ট্রাকে ঢাকা মহানগরীর 33টি স্থান ছাড়াও সারা দেশের প্রায় 3000 ডিলারের মাধ্যমে পণ্যগুলো কিনতে পারবেন ভোক্তারা। তবে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম উল্লেখ করে ভোক্তা চাহিদাকে গুরুত্ব দিয়ে আরও বেশি পরিমাণ পণ্য সরবরাহের দাবি জানিয়েছেন বাংলাদেশ TCP ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। স্বল্প পরিমাণ পণ্য নিয়ে এটা কাভার করা সম্ভব না। ডিলাররা যাতে বেঁচে যায় এবং ভোক্তারা যাতে মানে পরিমাণ মতো পণ্যটা বিকাল 5টা পর্যন্ত পায় সে ব্যবস্থা করে দেওয়া। মিনিমাম আপনার যদি 2500 কেজি পণ্য দেয় তাহলে আমরা 4টা 5টা পর্যন্ত থাকতে পারবো গাড়ি নিয়ে, এবং ভোক্তা পাবে। কিন্তু যারা অফিস আবার চলে যাবে সকালবেলা, এখন 9টা থেকে অফিস, যারা ওই 3টার সময় 3:30টার সময় অফিস থেকে বের হবেন তারা অন্তত এই পণ্যগুলো কিছু পাবে। হিলি স্থলবন্দরে ট্রাক সংকটের কারণে চাল ও পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য দেশের অভ্যন্তরে পাঠাতে বেকায়দায় পড়েছে বন্দর ব্যবসায়ীরা। পুলিশি হয়রানির কারণে এই ট্রাক সংকট বলে অভিযোগ তাদের। ব্যবসায়ীরা জানান, হিলি স্থলবন্দর দিয়ে আমদানিকৃত মালামাল দেশের অভ্যন্তরে পাঠাতে প্রতিদিন 300 থেকে 350 ট্রাকের চাহিদা থাকলেও সরবরাহ রয়েছে মাত্র 200 ট্রাকের। এতে ট্রাক সংকটে মালামাল নিয়ে বেকায়দায় পড়েছেন তারা। পেঁয়াজ ও পচনশীল কাঁচা পণ্য নিয়ে ব্যবসায়ীদের ভোগান্তি এখন চরমে। অপরদিকে ট্রাক সংকটের সুযোগে অতিরিক্ত 8 থেকে 10 হাজার টাকা ভাড়া আদায় করছে ট্রাক মালিকরা। তবে পুলিশি হয়রানির কারণে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের।
3 থেকে 350 গাড়ি বাংলা গাড়ির প্রয়োজন। সেই তুলনায় দেখা যাচ্ছে যে আমাদের 200 গাড়িও মনে করো আসতেছে না। রাস্তাঘাটে চলবো, পুলিশের ঝামেলা, ট্যাক্স দিতে হবে, আমাদের লাইসেন্স ছাড়া আছে তারপরে দিতে হচ্ছে। রাস্তায় খরচ বেশি হচ্ছে 8,000 10,000, রাস্তা বেশি হচ্ছে। চিটাগাং গেলে 10-15,000 বেশি হয় খরচা, সিলেটে গেলে 7,000 8,000 বেশি হয়। পুলিশের টাকা, স্কেলের টাকা, যমুনা সেতু মাল কাটা। চলছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচন। সকাল 9টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। নির্বাচনে 2017 থেকে 2019 মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ব্যবসায়ী ঐক্য ফোরাম এবং সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ নামে দুটি প্যানেল। তবে এরই মধ্যে সভাপতি সহ চেম্বার গ্রুপে নির্ধারিত 18 জন পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে ভোট দিতে পারবেন না চেম্বার ভোটাররা। এফবিসিসিআই নির্বাচনে চেম্বার ভোটার সংখ্যা 454 জন এবং অ্যাসোসিয়েশনের ভোটার সংখ্যা 1887 জন। সময় সংবাদ আরো থাকছে। আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও চীনের নিন্দা। জরুরি বৈঠক ডেকেছে সিওল। খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ না করে ভুয়া নাম দেখিয়ে অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে। লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রকল্প এলজিএসপির আওতায় 2015-16 অর্থ বছরে এসব প্রকল্প বাস্তবায়ন করার কথা থাকলেও সরজমিনে কোনো কিছুরই অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা সূত্রে জানা গেছে 2015-16 অর্থ বছরে কয়রার বাগালী ইউনিয়নের ছোট ছোট 34টি কাজের বিপরীতে প্রায় 40 লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে 8টি কাজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে পানির ট্যাঙ্কি বিতরণের জন্য 4 লাখ টাকা বরাদ্দ থাকলেও এলাকায় ব্যক্তিগত ছাড়া কোনো ট্যাঙ্কি দেওয়া হয়নি। চটকাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাট্রিন স্থাপন, শ্রীফলতলায় রাস্তা ইটের সোলিং করা, মাথাভাঙ্গা এলাকায় রাস্তা সংস্কার করার কথা থাকলেও কোনো কাজই হয়নি এলাকাগুলোতে। এছাড়া বাঁশখালী এলাকায় মণিশঙ্করের বাড়ির পুকুর ঘাট নির্মাণের জন্য অর্থ বরাদ্দ থাকলেও ওই এলাকায় মণিশঙ্কর নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড় এ কাজগুলো না করেই অর্থ তুলে নিয়েছেন। স্কুলে একটা ল্যাট্রিন স্থাপন করার কথা ছিল 1.5 লক্ষ টাকা, আদৌ সেটা বাস্তবে রূপান্তরিত হয়নি। এটা নিয়ে আমি তো আমার শিক্ষা অফিসকে জানাচ্ছি, স্যার আমার বাথরুম নেই, বাথরুম দেন। প্রতিবার এই রাস্তাটা বাজেট হয়ে রাস্তাটা হয় না, কি কারণে হচ্ছে না তা আমরা জানি না। ভুয়া প্রকল্প দিয়ে লক্ষ লক্ষ টাকা বাগালী ইউনিয়ন থেকে চেয়ারম্যান সাহেব আত্মসাৎ করেছে। তবে স্থানীয় চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড় এ বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন। কাজ না করে যদি টাকা তুলে থাকি আমি আমার শাস্তি আমি নিজেই চেয়ারম্যানই ছেড়ে দেবো, কিন্তু একটি টাকা আমি অসৎভাবে টাকা উত্তোলন করি নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্য এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন। তো আমি যে দুটো প্রজেক্ট দেখেছি তার মধ্যে একটি যে টিউবওয়েলের যে একটি প্রজেক্ট আছে সেটিতে আমি স্থানীয় হয়ে জানতে পারলাম যে এখানে কিছুটা অনিয়ম হয়েছে। অবভিয়াসলি এটা তদন্ত হবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। খুলনার কয়রা উপজেলার 9টি ইউনিয়নে 2015-16 অর্থ বছরে এলজিএসপি প্রকল্পের আওতায় 3,62 লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও গ্যাসে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পরমালী হদিরফিটা গ্রামে অর্ধশত চাষির ধানের আবাদ নষ্ট হয়ে গেছে। উঠতি ধান নষ্ট হয় দিশেহারা হয়ে পড়েছেন তারা। কৃষি বিভাগ জানায় ইটভাটা মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চারদিকে আবাদি জমি, এর মাঝখানে মেসার্স চৌধুরী ব্রিক্স নামের ইটভাটার অবস্থান। এই ভাটা থেকে কালো ধোঁয়ার মতো গ্যাস বের হওয়ায় আশপাশের ক্ষেতগুলোর ধানের শীষ নষ্ট হয়ে গেছে। ফলে ধানে চিটা হবে এবং খড় গোখাদ্য হিসেবেও ব্যবহার করা যাবে না। শুধু তাই নয়, আশপাশের কচু ক্ষেত, আপেল কুল বাগান ও সুপারি গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাটার গ্যাসে আমার বাগান, বড়ের বাগান শেষ হয়ে গেছে, সুপারির বাগান শেষ হয়ে গেছে। 75% জমির ধান এখন চিটে হওয়ার সম্ভাবনাই বেশি। আদা মাটি
ধান পুরা গেছে আমার গরিব মানুষ। কৃষি সম্প্রসারণ দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা জানান, ক্ষতি নিরূপণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। বিষাক্ত ধোঁয়া দ্বারা আনুমানিক 30 থেকে 40 জন কৃষকের বিরি ধান 28, 29 এবং হাইব্রিড জাতের ধানের পাতা লালচে হয়ে গেছে। আমরা জরিপ করতেছি, জরিপ করা শেষে বলতে পারবো যে আমরা আসলে এখানে কত হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ইটভাটার মালিক ক্ষতিপূরণ না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা ইটভাটাকে এর ক্ষতিপূরণের জন্য জানাবো। যদি ক্ষতিপূরণ না প্রদান করা হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে ইটভাটার মালিক ক্ষতির কথা স্বীকার করে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দিয়েছেন বলে দাবি করলেন। দুর্যোগের কারণে কিছু ধোঁয়া নিচে আসার পরে কিছু কৃষকের ক্ষয়ক্ষতি হয় 8-9 বিঘা জমির, সেটা আমি ক্ষতিপূরণ সবাইকে দিয়ে দিয়েছি। 2014 সালে এই ইটভাটার নির্গত গ্যাসে এই এলাকার শতাধিক একর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছিল। সময় সংবাদ, কুড়িগ্রাম। দেশে প্রথমবারের মতো প্লাস্টিকের পরিবেশ বান্ধব বাড়ি নির্মাণ করে সাড়া জাগিয়েছেন লালমনিরহাটের শিক্ষক দম্পতি। বালু ভর্তি পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে নির্মিত ওই বাড়ির নাম দেওয়া হয়েছে ইকো হাউস। এ ধরনের বাড়ি নির্মাণ যেমন সাশ্রয়ী তেমনি ভূমিকম্প সহনীয় বলেও দাবি উদ্যোক্তা দম্পতির। তবে বিশেষজ্ঞরা বলছেন, গবেষণার পরই স্থায়িত্ব সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। লালমনিরহাট প্রতিনিধি মুফাক্খরুল ইসলাম মঞ্জুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিকের বাড়ির কথা শোনা গেলেও বাংলাদেশে প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি নির্মাণ এই প্রথম। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নওদাবাস গ্রামে বালু ভর্তি পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি নির্মাণ করছেন শিক্ষক দম্পতি রাশেদুল ইসলাম ও আসমা বেগম। বাড়িটির দেয়াল প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি হলেও দরজা জানালা তৈরি হবে স্টিল ও কাঠ দিয়ে। অভিনব পদ্ধতিতে নির্মাণাধীন এই বাড়িটি দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি ঘর তৈরি হয়, কিন্তু জীবনের প্রথম আমরা এবার শিখলাম এবং জানলাম বোতলের ভিতরে বালু ঢুকিয়ে এখানে বাসযোগ্য একটা বাসস্থান তৈরি করে যায়, সেটা দেখার জন্য অনেক দূর থেকে আসছি। উদ্যোক্তা দম্পতির দাবি, প্লাস্টিকের বোতলে বালু ভর্তি থাকায় তা আগুন প্রতিরোধক ও পরিবেশ বান্ধব। এছাড়া ইটের পরিবর্তে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ব্যবহার করায় নির্মাণ খরচও অনেক কম হবে। একটা ইকো হাউস করার একটা চিন্তা ভাবনা মাথায় আসছে, তো কিভাবে করা যায় ইন্টারনেট সার্চ করলাম, দেখলাম যে ইটের পরিবর্তে প্লাস্টিক বোতলের ভেতর বালি ভরে এঁটেল মাটি কাদা মাটি ভরেও এরকম করে ইকো হাউস তৈরি করা যায়। এই ইট থেকে 10 গুণ বেশি শক্তিশালী হবে, আর এইটা শব্দ নিরোধক, তাপও নিরোধক। এটা শর্ট সার্কিট হবে না এখানে, যেহেতু বালি আছে। বাড়িটা শুধু পরিবেশ বান্ধব নয়, এটা খরচও কম। এখানে প্রায় আমার 80,000 বোতল ব্যবহার করেছি এবং এটা যে ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনে আমি বোতল ব্যবহার করছি। শুধু রিংটোনের মধ্যে আমার ইটের খোয়া এবং রড ব্যবহার করা হয়েছে। তবে এ ধরনের বাড়ি কতটা টেকসই হবে তা জানার জন্য গবেষণা করা দরকার বলে মনে করেন এই প্রকৌশলী। আমরা যেমন কোনো স্ট্রাকচার বানাই, বিল্ডিং বানায়, তখন হলো তার ড্রয়িং ডিজাইন সবকিছু করে অ্যানালাইসিস করে তারপর সেটা কাজ করে। ইটের পরিবর্তে যে বোতল ব্যবহার করবে এটারও তার লনজিভিটি কেমন থাকবে বা ঝুঁকিপূর্ণ কেমন থাকবে সেটা ডিটেলস অ্যানালাইসিস করে তারপরে মাঠ পর্যায়ে এটা ব্যবহার করা যেতে পারে। 1700 স্কয়ার ফিট জায়গায় 6 রুম বিশিষ্ট বাড়িটি নির্মাণে 4 থেকে 5 লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা দম্পতি। তাদের দাবি, বাড়িটি শক্তিশালী 8 মাত্রার ভূমিকম্প সহায়ক হবে। সময় সংবাদ, লালমনিরহাট। বাংলাদেশ অচিরেই বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের 11তম দেশে পরিণত হবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার বোস্টনে বাংলাদেশ ডেভেলপমেন্ট কনফারেন্স শীর্ষক সেমিনারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ডেভিড মিলে বলেন, তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের আরও করণীয় আছে। যুক্তরাষ্ট্র থেকে টিএম মামুনের ছবি নিয়ে শিহাবুদ্দিন কিস্তর রিপোর্ট। বোস্টনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক এক সেমিনারে উঠে আসে বাংলাদেশের পোশাক শিল্প, জ্বালানি ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন বিষয়। জাতিসংঘ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, হার্ভার্ড সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ও গবেষকরা এই সেমিনারে অংশ নেন। বাংলাদেশের সামিট গ্রুপের সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাবেক উপপ্রধান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ডেভিড মিলে বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও অর্থনৈতিক ও সামাজিক সহ বেশ কিছু খাতে সমস্যা রয়েছে। তবে দেশটির সরকার এই সমস্যা থেকে উত্তরণে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে বর্তমান সরকার বেশ সাফল্য দেখিয়েছে। প্রফেসর এমিরেটাস গুস্তাভো পাপানেক বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রশংসা করলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সহ গেল এক দশকে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে যে সাফল্য অর্জন করেছে তা উন্নয়নশীল বিভিন্ন দেশের জন্য অনুকরণীয়। বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ এবং শ্রমশক্তি রয়েছে, তাদেরকে কাজে লাগাতে সুপরিকল্পিত নীতি গ্রহণ করতে হবে। কয়লা ভিত্তিক জ্বালানির সমালোচনা করার পাশাপাশি সরকারের কর নীতি সংশোধনের উপর গুরুত্ব আরোপ করেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। কয়লা ট্রান্সপোর্ট করে যেখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে দিতে পারে। আমাদের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের গ্রিড অলরেডি আছে। সামগ্রিকভাবে দেখতে গেলে আমার মতে গ্যাস ভিত্তিক বড় বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে। সেমিনারে অংশ নিয়ে বাংলাদেশকে নতুন করে জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী শিক্ষার্থীরা। আমাদের পলিসি মেকাররা তারা আমাদের দেশকে নিয়ে আরো চিন্তা করছেন এবং তারা এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন, তো এটা অবশ্যই একটা আশার বিষয়। করাপশন কেমনে স্টপ করতে হয় অথবা চাইল্ড ম্যারেজ কেমনে স্টপ করতে হয় ওটা নিয়ে আমি অনেকে কথা বলতে দেখেছি। দিনব্যাপী বাংলাদেশ ডেভেলপমেন্ট কনফারেন্সে গবেষক, শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রেখেছেন। তাদের সবার বক্তব্যেই একটি কথাই উঠে এসেছে, অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। তবে সেই সম্ভাবনাকে বাংলাদেশ কাজে লাগাতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। বোস্টনের হার্ভার্ড ল স্কুল থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দেশের বাইরের খবর। উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সিউলের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, রাজধানীর পিয়ংইয়ং থেকে উত্তর পশ্চিমাঞ্চলের কুসং উপকূল থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি 700 কিলোমিটার পাড়ি দিয়ে জাপান সাগরে পতিত হয়। উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। এ পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন জা-ইন নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন। জাপানের পক্ষ থেকে দাবি করা হয়, ক্ষেপণাস্ত্রটি প্রায় 30 মিনিট আকাশে ছিল, এরপর জাপান সাগরে পতিত হয়। সলিডারিটি গেমসের খবর। আসরের প্রথম দিনই সাফল্য পেয়েছে বাংলাদেশ। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের রাব্বি হাসান মুন্না। 245.5 স্কোর করেন এই শুটার। অন্যদিকে কমনওয়েলথ গেমসে রৌপ্যজয়ী আব্দুল্লাহেল বাকিকে নিয়ে অনেক আশা থাকলেও তিনি এই ইভেন্ট শেষ করেছেন পঞ্চম হয়ে। গেল কবছর ধরেই শুটিং এক সম্ভাবনাময় ডিসিপ্লিনের নাম। আন্তর্জাতিক অঙ্গনে বরাবরই সাফল্য ধরা দিয়েছে শুটিংয়ে। 2014 কমনওয়েলথ গেমসে বাকি এনে দেন রৌপ্য পদক। এরপর গেল দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণ আসে শাকিলের হাত ধরে। চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসেও বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় ডিসিপ্লিন শুটিং। তবে পদকের আশা ছিল 10 মিটার এয়ার রাইফেলে, যেখানে ছিলেন বাংলাদেশের দুই প্রতিনিধি আব্দুল্লাহেল বাকি এবং রাব্বি হাসান মুন্না। বাছাই পর্ব থেকেই দারুণ খেলতে থাকেন বাংলাদেশের দুই প্রতিনিধি। 624 স্কোর করে বাছাই পর্বে দ্বিতীয় হয়ে শুট অফ নিশ্চিত করেন রাব্বি। রাব্বির মতো তেমন ভালো না করলেও বাকি 620.3 স্কোর করে নিশ্চিত করেন পদকের লড়াই। স্বর্ণের জন্য তুরস্কের ওমর আখগুনের সঙ্গে লড়াইটাও বেশ জমে ওঠে মুন্নার, কিন্তু শেষ পর্যন্ত তুরস্কের আখগুনের সঙ্গে পেরে ওঠেননি বাংলাদেশের তরুণ শুটার মুন্না। 245.5 স্কোর করে রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে। আর 249.8 স্কোর করে স্বর্ণ জয় করেন ওমর আখগুন। উজবেকিস্তানের সাইদ খুন জিতেছেন ব্রোঞ্জ। বাংলাদেশের আরেক প্রতিনিধি বাকি হয়েছেন পঞ্চম। স্বর্ণ জিততে না পারলেও এতটুকু আক্ষেপ নেই মুন্নার। যদি আমাদের ভালোটা আমরা করতে পারি ইনশাল্লাহ মেডেল পাবো, বাট এটা কখনো আশা করিনি যে আমরা মেডেল পাবোই, জিতবই। আমরা জাস্ট চেষ্টা করছি যে আমাদের ভালোটা দেওয়ার জন্য, আমরা যেন ভালো খেলতে পারি, আমাদের ফর্মটা যেন ভালো থাকে, আমরা যে পারফর্মটা করতে পারি সেটা যেন করতে পারি। মেয়েদের শুটিং অবশ্য এই দিন দিতে পারেনি কোনো সুখবর। 10 মিটার এয়ার রাইফেলে আতকিয়া হাসান দিশা শুট অফে হয়েছেন ষষ্ঠ। আরেক শুটার মাহফুজা জান্নাত ছিটকে যান বাছাই পর্ব থেকেই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। শেষ জীবন পর্যন্ত চাওয়া প্রিয় সন্তান যেন সুনাম কুড়িয়ে মানুষের মতো মানুষ হতে পারে। আজ বিশ্ব মা দিবসে এমনটাই প্রত্যাশা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি মা হামিদা মুর্তজা ও স্পিড স্টার তাসকিন আহমেদের মা সাবিনা ইয়াসমিন। ক্রিকেটারের মা হওয়াটা তাদের কাছে গর্বের, কিন্তু দীর্ঘ সময় সন্তান বিদেশের মাটিতে থাকেন বলে খুবই কষ্ট লাগে। মা দিবসে মাশরাফি ও তাসকিনের মায়ের কথা তুলে ধরেছেন হুমায়ুন কবির রোজ। মায়ের কোলে দুষ্ট দুরন্ত মাশরাফি বিন মুর্তজা, সেই শিশু আজ পরিণত। মা হামিদা মুর্তজা আদর করে প্রিয় সন্তানকে কৌশিক বলে ডাকেন। সেই কৌশিক এখন শুধু বাংলাদেশেরই গর্ব না, পুরো ক্রিকেট বিশ্বের মানচিত্রের অহংকার। কিন্তু মায়ের কাছে কৌশিক এখনো ছোট শিশুর মতোই রয়েছেন। ম্যাচেরও ভালো লাগা আর ভালোবাসার সর্বোচ্চ জায়গা জুড়ে শুধুই তার মা। ও
যে ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে এত দূর আসছে, এই জন্য ওর প্রতি আমার একটু সিম্প্যাথি বেশি, যে ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে। মাশরাফির মায়ের মতন 7 সমুদ্র 13 নদী দূরে আছেন আরেক মায়ের নয়নমণি তাসকিন আহমেদ। দেশের মানুষের মুখে হাসি ফোটাতে সন্তান আয়ারল্যান্ডে 17 দিন হলো। দেশে ফিরতে আরো সময় লাগবে 1 মাস। কিন্তু মা সাবিনা ইয়াসমিনের বুঝে হৃদয়, বুঝেও যেন অবুঝ, মন মানে না সন্তানের প্রতীক্ষায় চেয়ে থাকা প্রতিটা ক্ষণে। দিন কাটে সন্তানের ফ্রেমের ছবি মুছে আর পরনের কাপড় গুছিয়ে। তো গেছে অনেক দিনে হয়ে গেছে, 16-17 দিন হয়ে গেছে। আজকে মা দিবস, ওর জন্য অনেক খারাপ লাগতেছে আসলে। কালকে মানে এই জন্য মানে মন টন খুব খারাপ হয়েছিল। আবার ওর সাথে কথা বলে তখন আবার মন ভালো হয়ে যায়। একটা ছেলে তো এই জন্য বেশি একটু আদর করি ওকে আমি। সন্তান যখন বল হাতে ছোটেন, স্পিড স্টারের মায়ের মনটাও তখন থাকে ছোটন্ত। আর শুধু সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে প্রার্থনা সন্তানের জন্য আর বাংলাদেশের জন্য। ও যখন খেলে না, তখন আমি দোয়া পড়তে পড়তে বোলিং যখন করে উঠে যাই, উঠে দোয়া করতে থাকি। পরে আবার উইকেট যখন পাই আইসে বসি, লাফালাফি করি, আর মানে অনেক আনন্দ করি। তারপর যখন হ্যাট্রিক করছে তখন তো লাফ দিয়ে উঠছি, আমরা জোরে খুশিতে লাফায় উঠছি, অনেক আনন্দ লাগছে আর কি। আদর করে মা তাসকিনকে তাজিম বলে ডাকেন। ক্রিকেটারের মা হওয়াটা গর্বের, তবে মা দিবসের বিশেষ দিনে শেষ জীবন পর্যন্ত এই মায়ের চাওয়া সন্তান যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। মা দিবসে বলতেছি যে আমার আব্বুকে আমি অনেক ভালোবাসি, অনেক মিস করতেছি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। সড়ক দুর্ঘটনায় নিউ ইয়র্কে 3 এবং সৌদি আরবে একই পরিবারের 4 জন সহ 5 বাংলাদেশি নিহত, গুরুতর আহত আরো 2 জন। সঠিক পরিকল্পনায় সবার প্রচেষ্টা আওয়ামী লীগ সরকার দেশ এগিয়ে নিতে যাচ্ছে। একনেক সভায় প্রধানমন্ত্রী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দারিদ্র্য মুক্ত বাংলাদেশ করার প্রত্যয়। সরকারি নীতিমালা অনুযায়ী এখনো একাদশ শ্রেণীতে ভর্তি শুরু করেনি হলিক্রস, সেন্ট জোসেফ ও নটরডেম কলেজ। ভোগান্তি ভর্তি ইচ্ছুক মেধাবী শিক্ষার্থীদের। খুলনার কয়রায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগ। ক্ষুব্ধ এলাকাবাসী তদন্ত করে ব্যবস্থা নিয়ে আশ্বাস ইউএনওর। এবং ইটভাটার ধোয়া এবার কুড়িগ্রামের ভোগঢাঙ্গায় ধানের আবাদ নষ্ট। দিশেহারা কৃষক, ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে জানালো কৃষি বিভাগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সবাইনিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইল ফোনে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।